আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম হাইড্রার সর্বশেষ ক্লাসে। হাইড্রার এই পর্বে তোমাদের সাথে আমরা এইচএসসি মেডিবায়োলজির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রার জনন, শ্রমবন্টন, মিথজীবিতা। পাশাপাশি আমরা আরো বেশ কিছু ছোটখাটো টপিকগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। ইতিমধ্যে তোমরা দুটি পর্বে হাইড্রার বড় বড় যে টপিকগুলো আছে, চলন, খাদ্য পরিপাক, তারপরে নেমাটোসিস, নিউক্লিওসাইট, এপিডার্মিস, কোষ, এই সকলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আমাদের এই টপিক থেকে, অর্থাৎ লাস্টের এই টপিকগুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে এবং এই ক্লাসের এই টপিকগুলোর কি কি বেসিক আমাদের আসলে কাজে লাগবে সেইগুলো নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম হাইড্রার শ্বসন এবং রেচন নিয়ে কথা বলি। খুবই সিম্পল, হাইড্রা যেহেতু খুবই একটা সিম্পল প্রাণী, তাই হাইড্রার শ্বসন ও রেচনটা অত্যন্ত সিম্পল হয়। তো হাইড্রার শ্বসনের ক্ষেত্রে যদি তোমাদের সাথে আলোচনা করা হয় যে হাইড্রার শ্বসনটা কেমন হয়ে থাকে, তো নর্মালি হাইড্রার শ্বসনের ক্ষেত্রে ওদের যে কোষগুলো আছে, একটা কোষের নাম হচ্ছে এপিডার্মিস অর্থাৎ বাইরের ত্বক, এপিডার্মিস, এবং আরেকটা হচ্ছে এন্ডোডার্মিস। আরেকটা কোষের নাম কি? এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই কোষগুলো অর্থাৎ এই ত্বকের কোষগুলোই মূলত হাইড্রার শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এপিডার্মিস, এন্ডোডার্মিস, এই কোষগুলো শ্বসন প্রক্রিয়ায় কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমাদের তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে, যেমন যারা স্থলজ বসবাস করে তাদের শ্বসন অঙ্গ হিসাবে ফুসফুস থাকে, আর যারা পানিতে বসবাস করে তাদের শ্বসন অঙ্গ হিসাবে মেইনলি ফুলকা থাকে। তো হাইড্রা তো আপনি বলেছিলেন যে এরা সবসময় মিঠা পানিতে বসবাস করে, তাহলে তো এদের অবশ্যই শ্বসন অঙ্গ হিসাবে ফুলকা থাকার কথা। কিন্তু হাইড্রা যেহেতু অত্যন্ত নিম্ন পর্বের, নিম্ন শ্রেণীর প্রাণী, তাই তাদের শ্বসন অঙ্গ হিসাবে ফুলকা পাওয়া যায় না। তাদের ত্বকের কোষগুলোই শ্বসন কাজে সাহায্য করে। আমরা এপিডার্মিস এবং এন্ডোডার্মিসে যে কোষগুলো পেয়েছি, সেই কোষগুলোর প্রধান প্রয়োজন হচ্ছে অক্সিজেন। সেটা পানি থেকে, এই পানি থেকে, কোথার থেকে? পানি থেকে, ঠিক আছে, পানি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, পানি থেকে অক্সিজেন, পানি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মূলত হাইড্রা শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনটা গ্রহণ করে। হাইড্রা অক্সিজেন গ্রহণ করা হলেই সেটা সম্পূর্ণ হয়ে যায়। এখন আসো রেচন নিয়ে যদি কথা বলি, রেচনের প্রক্রিয়া নিয়ে কথা যদি বলা হয় যে রেচন প্রক্রিয়া, তো রেচনের জন্য তো আমরা চিন্তা ভাবনা করলে একটা অঙ্গের কথা বলবো, এটাই তোমরা চিন্তা ভাবনা করতেছো। যেমন মানুষের ক্ষেত্রে রেচন হয় হচ্ছে আমাদের যে বৃক্ক আছে, রেচন তন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন কোষ রেচন প্রক্রিয়া ভূমিকা পালন করে। তো ওদের রেচনের তেমন কোনো জটিল প্রক্রিয়া না। ওদের খাদ্য পরিপাক হওয়ার পরে যে উচ্ছিষ্ট অংশ থাকে তা মুখছিদ্রের মাধ্যমে। কোন ছিদ্র? ওদের পায়ু ছিদ্রও নেই। ওদের মেইনলি যে মুখছিদ্র থাকে, অর্থাৎ যে পাশ দিয়ে খাদ্য গ্রহণ করে, সেই মুখছিদ্র থেকেই রেচন প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য পদার্থ ত্যাগ করে। কোন পদার্থ ত্যাগ করবে? বর্জ্য পদার্থ ত্যাগ করবে, ঠিক আছে, বর্জ্য পদার্থ ত্যাগ করে। তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে হাইড্রা যেই মুখছিদ্র দিয়ে খাবার গ্রহণ করে, সেই অংশ দিয়েই বর্জ্য পদার্থ ত্যাগ করে থাকে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, ফাইন। তো এটা হচ্ছে শ্বসন এবং রেচন থেকে আসা টপিক। এখান থেকে আসলে তেমন কোনো প্রশ্ন আসে না। যদি আসেই বড় জোরে আসতে পারে যে কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা খুবই বলা যেতে পারে যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন না, যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। এতটুকু বিশ্বাস রাখতে পারো যে এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না। এবার আসলে হাইড্রার উত্তেজিতা, এটাও আমাদের এমসিকিউ এর জন্য লাগে, আগেই বলে রাখি। তো যেহেতু এটা এমসিকিউ এর জন্য আমাদের গুরুত্বপূর্ণ, তো আমাদের এই উত্তেজিতাতে আসলে হাইড্রার বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। স্পর্শ পেলে সে কিরকম করে, তাপমাত্রা, আলো কেমন প্রয়োজন, কেমন তাপমাত্রায় ভালো লাগে, ক্ষুধা হলে কি করে, বিদ্যুৎ প্রবাহ হলে কি করে, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা। হাইড্রার চারপাশে যদি কখনো ডালপালা, গাছপালা যাই থাকুক না কেন, এরকম কোনো কিছু যদি পাওয়া যায়, তাহলে তাকে অবলম্বন করার চেষ্টা করে। অর্থাৎ হাইড্রার আশেপাশে যা থাকবে, আশেপাশে যা থাকবে, আশেপাশে যা থাকে তাকে অবলম্বন করে। কি করে? অবলম্বন করে, এবং তাকেই ভিত্তিতল হিসাবে আঁকড়ে ধরে। অর্থাৎ একটা ডাল পেয়েছে, তাকেই মনে করে যে আচ্ছা এখানে আমি আশ্রয় নিব। একটা ধরো জলাশয়ের তলদেশে গেছে, সেখানে সে আশ্রয় নেয়। এই অংশগুলো করে থাকে। হাইড্রার স্পর্শ তেমন কোনো বিশেষ কোনো কাজে এরকম ভূমিকা নেই। আলোর ক্ষেত্রে বলি, আলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়া যায়। যেমন দেখো, হাইড্রা যদি বলা হয় যে কেমন আলোতে থাকতে পছন্দ করে, যদিও পানির নিচে থাকে, তো এটা কি অতি উজ্জ্বল আলো? কারণ পানির নিচে কিন্তু আলোর যে তীব্রতা, এটা কিন্তু একটু ভ্যারি করে, তাই না? উপরের দিকে একটু আলো বেশি থাকে, মাঝখানে একটু কম, একেবারে তলদেশে প্রায় অন্ধকারের মতো।
তো হাইড্রা বেশি আলো পছন্দ করে না, অন্ধকারও পছন্দ করে না। তাহলে কি পছন্দ করে না? বেশি আলো পছন্দ করে না, বেশি আলো পছন্দ করে না, আবার অন্ধকারও কি করে না? পছন্দ করে না। ঠিক আছে, তার মানে এই দুটা জিনিস হাইড্রার অপছন্দের বিষয়। এই দুটা জিনিস হাইড্রার অপছন্দের বিষয়। কথা কি ক্লিয়ার? তাহলে হাইড্রা কিভাবে থাকতে পারে? হাইড্রা বেশি আলো পছন্দ করতেছে না, অন্ধকারও পছন্দ করে না। তাহলে মনে রাখতে হবে হাইড্রা মেইনলি মধ্যম আলোর মধ্যে, মানে মধ্যম বলতে কি, মধ্যম আলো কেমন বোঝানো হয়েছে, মানে দেখবা যে বিকালের দিকে যে আলোটা, অর্থাৎ বিকালে সূর্যাস্তের সময় যে আলোটা দেখা যায় সেই রকম আলোতে থাকতে পছন্দ করে। অনেক বেশি আলো সে পছন্দ করবে না, অনেক বেশি অন্ধকার সে পছন্দ করে না, মধ্যম আলোতে থাকতে পছন্দ করে। এবার আসলে তাপমাত্রার দিক থেকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ওর মানে পছন্দের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত তাপমাত্রা? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় হাইড্রা থাকতে অত্যন্ত পছন্দ করে। ক্ষুধার ক্ষেত্রে ক্ষুধা লাগছে কি লাগে না এটা তুমি দেখেই, হাইড্রাকে দেখে বুঝতে পারবা। যেমন দেখো, যদি ক্ষুধা লাগে, মনে করো ক্ষুধা লাগছে, ঠিক আছে, ক্ষুধা লাগছে, তাহলে এই ক্ষুধা যদি লেগে থাকে তাহলে কি করে, কোর্সিকা যেগুলো থাকে না, আমরা পড়েছি হাইড্রার যে কোর্সিকা, সেই কোর্সিকাগুলো দ্রুত মুভমেন্ট করে। কি করবে? দ্রুত নড়াচড়া করে। সবসময় মনে রাখবা যে যদি দেখো পানির মধ্যে হাইড্রা, কোন একটা পানি বা গামলার মধ্যে তুমি হাইড্রা রাখছো, তো সেখানে হাইড্রা কোর্সিকাগুলো দ্রুত নড়াচড়া করছে, তাহলে বুঝতে হবে যে হাইড্রার প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর যদি মনে করো যে পেট ভরা থাকে, মানে ক্ষুধা যদি না লাগে, মানে পেট ভরা থাকে, পেট যদি ভরা থাকে, কি থাকে? ভরা থাকে, সেক্ষেত্রে কোর্সিকাগুলো আস্তে, মানে কি করবে, মানে দ্রুততে কি হয়, অল্প দ্রুত, মানে আস্তে আস্তে আর কি, যেটা আস্তে আস্তে নড়াচড়া করবে। তার মানে তুমি এটা দেখে বুঝতে পারবা যে হাইড্রার খিদা লাগছে কি লাগে নাই। তাহলে হাইড্রার ক্ষুধা বুঝার অন্যতম উপায় হচ্ছে কোর্সিকাকে দেখতে হবে। বেশি দ্রুত কেন নড়াচড়া করবে, এটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে জাগতে পারে যে কেন ক্ষুধা লাগলে হাইড্রা কোর্সিকাগুলো নড়াচড়া করে? কারণ সে তখন শিকার খুঁজতে থাকে, আশেপাশে শিকার খুঁজে এবং যে কোনো সময় শিকার করার জন্য প্রয়োজন বোধ করে। আর যখন ক্ষুধা লাগে না তখন তো শিকার করার কোনো প্রয়োজন নেই, সো সে কোর্সিকাগুলোকে আস্তে আস্তে নড়াচড়া করে। আর বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে যদি হাইড্রার দেহের ভিতর দিয়ে সবসময় অল্প পরিমাণ একেবারে দুর্বল বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সে অ্যানোডের দিকে পুরোপুরি বাকিয়ে যায়। যেমন দেখবা যে অনেক সময় চেলা নামে কিছু পোকা থাকে, এবার লবণ দিলে যেমন কুচকিয়ে যায়, কুণ্ডুলি পাকায়, তেমনি ওর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে হাইড্রা আস্তে করে সংকুচিত হয়ে যায় এবং অ্যানোডের দিকে বাকিয়ে যায়। তো এটা খুবই সিম্পল পড়া, এখান থেকেও তেমন খুব প্রশ্ন আসে না। তোমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস দেখবা যে মোটামুটি খুব কম পরিমাণ প্রশ্নই আসছে। চলো আমরা এবার একটু মুকুল নিয়ে কথা বলি। তো এখানে আসো, হাইড্রার জনন প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে কি প্রজনন, যৌন প্রজনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। এর মধ্যে অযৌন প্রজননকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মুকুলোদ্গম, আর একটা হচ্ছে কি কি বলা হয়, দ্বিবিভাজন বা দ্বিভাজন প্রক্রিয়া যেটা বলা হয়। আমরা সর্বপ্রথম মুকুলোদ্গম নিয়ে কথা বলি। যেমন মুকুলোদ্গম নিয়ে কথা বলতে গেলে প্রথমত মনে রাখতে হবে যে এই মুকুলোদ্গম কখন হয়। এটা হচ্ছে সামার সিজন, অর্থাৎ গ্রীষ্মকালে হয়। গ্রীষ্মকালে কেন মুকুলোদ্গম হয় বা মুকুল হয়? এই মুকুলটা গ্রীষ্মকালে হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে গ্রীষ্মকালে যখন প্রচুর খাবার থাকে, ওই খাবারগুলোর কারণেই তার মুকুল তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস তথ্য আগে প্রাইমারি ভাবে জানতে হবে যে মুকুল তৈরির ক্ষেত্রে কোন কোষ সাহায্য করবে। কোষের কথা যদি বলা হয়, অনেকগুলো কোষের নাম তো তোমরা জানো, তোমাদের ফার্স্ট ক্লাসে পড়ানো হয়েছে। এখানে মেইনলি ইন্টারস্টেশিয়াল কোষ। কোন কোষ? ইন্টারস্টেশিয়াল কোষ। ঠিক আছে, ইন্টারস্টেশিয়াল কোষ সাহায্য করে থাকে। ইন্টারস্টেশিয়াল কোষ সাহায্য করে থাকে। এই যে ইন্টারস্টেশিয়াল কোষ, এটা মুকুলোদ্গম বা মুকুল তৈরিতে ভূমিকা পালন করে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, হাইড্রার এই যে হাইড্রা, এই হাইড্রার এই যে দেখতে পাচ্ছ একটা পূর্ণাঙ্গ হাইড্রা, এটাকে আমরা নর্মালি বলে থাকি মাতৃ হাইড্রা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মাতৃ হাইড্রা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে মাতৃ হাইড্রা। তো মাতৃ হাইড্রার যে কোনো একটা সাইডে এপিডার্মিসের অংশে একটা ইন্টারস্টিশিয়াল কোষ স্ফীত অংশ তৈরি করে, যে স্ফীত অংশ তৈরি করে। এই যে স্ফীত অংশ তৈরি করলো, এখান থেকে মুকুলটা তৈরির কি হয়, শুরু হয়। এখন এই স্ফীত অংশটা আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে হতে দেখো একটা ছোট্ট হাইড্রায় পরিণত হয়। একটা ছোট্ট হাইড্রা, অর্থাৎ হাইড্রার যা যা দরকার, অর্থাৎ একটা হাইড্রা, ছোট্ট হাইড্রা বা মুকুল হাইড্রা কি কি দরকার? ত্বক দরকার। ত্বকের মধ্যে এপিডার্মিস, এন্ডোডার্মিস, এই জিনিসগুলো তৈরি হয়। দ্বিতীয়ত সেকেন্ড একটা বিষয় হচ্ছে কোর্সিকা তৈরি হবে। কোর্সিকা যদি দরকার হয় তাহলে কোর্সিকা তৈরি হবে, অবশ্যই দরকার, কারণ একটা হাইড্রা হতে কোর্সিকা লাগবে।
3 নাম্বার, এখন প্রশ্ন হচ্ছে এই মুকুল হাইড্রা তো অবশ্যই একটা পুষ্টি গ্রহণ করবে, তাই না? পুষ্টি গ্রহণ করা দরকার, কারণ এই মুকুল হাইড্রা মাতৃ হাইড্রা থেকে পুষ্টি নিবে কিভাবে? তোমরা সবাই জানো যে এই যে এটা যদি মুখছিদ্র হয় তাহলে ভিতরের অংশটার নাম হচ্ছে সিলেন্টেরন। এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে সিলেন্টেরন, ঠিক আছে, সিলেন্টেরন। তো এইখানে মূলত যত রকমের খাবার আছে সেই খাবারগুলো পরিপাক হয়। এখন এই সিলেন্টেরন থেকে একটি নালী এই হাইড্রার মুকুল হাইড্রা পর্যন্ত বিস্তৃত হয়। এই যে এই নালীটা বিস্তৃত হয়। এই নালীর কাজ কি? এই নালীর কাজ হচ্ছে যে সিলেন্টেরনে যে খাবারগুলো পরিপাক হবে তার পুষ্টি উপাদানগুলো মুকুল হাইড্রাকে সরবরাহ করবে। যখন আস্তে আস্তে সরবরাহ করতে 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 মুকুল হাইড্রাটা বড় হয়ে যাবে, তখন আস্তে আস্তে কি হয় দেখো, খেয়াল করে দেখো, এই যে মাতৃ হাইড্রা এবং মুকুল হাইড্রার মধ্যে একটা খাঁজ তৈরি হয়, একটা গর্ত তৈরি হয়, অর্থাৎ এদের মধ্যে এখন একটা বিচ্ছেদ তৈরি হবে। এই যে খাঁজ বা গর্ত তৈরি হলো, আস্তে আস্তে মুকুল হাইড্রাটা বাইর হয়ে গেল। এবং এই মুকুল হাইড্রা বের হয়ে গেলে পরবর্তীতে কি হয়, মুকুল হাইড্রা যখন বের হয়ে যায় তখন আস্তে আস্তে মুকুল হাইড্রা মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে মুকুল হাইড্রা মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারপরে মাতৃ হাইড্রার মধ্যে চলে যায়, মুকুল হাইড্রা কিছুক্ষণের জন্য থতমত খেয়ে যায় এবং ওখানে ধীর গতিতে দাঁড়িয়ে থাকে। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এই মাতৃ হাইড্রা মুকুল হাইড্রা থেকে মানে মুকুল হাইড্রা মাতৃ হাইড্রা থেকে বের হয়ে গেল। তো এই পুরা প্রসেস সময় লাগে, মানে এই পুরা জিনিসটা ঘটনাটা সময় লাগে হচ্ছে 3 উইকস, অর্থাৎ 3 সপ্তাহ। মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে একটি মাতৃ হাইড্রা থেকে মুকুল হাইড্রা তৈরি হয়। তাহলে মাতৃ হাইড্রা থেকে মুকুল হাইড্রা তৈরি হয় কখন? গ্রীষ্মকালে। কোন কোষ সাহায্য করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। মাতৃ হাইড্রা থেকে মুকুল হাইড্রা পুষ্টি দিবে কে? সিলেন্টেরন। তারপরে খাঁজ তৈরি হয়ে মুকুল হাইড্রা বের হয়ে যাবে এবং কত সপ্তাহ সময় লাগে? 3 উইকস এর মতো সময় লাগে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো চলো এবার আসো আমরা অজনজরণের দ্বিতীয় প্রক্রিয়াটা বলি, যেটার নাম হচ্ছে বিভাজন বলা হয়েছে। মাথায় রাখতে হবে এই যে বিভাজনের কথা জিজ্ঞেস করা হয়েছে, এই বিভাজন প্রক্রিয়াটাই মূলত, এই যে বিভাজন প্রক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিভাজন প্রক্রিয়াটাই মূলত পুনরুৎপত্তি প্রক্রিয়া, অর্থাৎ এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে পুনরুৎপত্তি। যদিও তোমাদের ফার্স্ট ক্লাসে হাইড্রার প্রথম পর্বে তোমাদেরকে বলা হয়েছে যে এই পুনরুৎপত্তি প্রক্রিয়াটি কে আবিষ্কার করেছে? আব্রাহাম ট্রেমলে। কে আবিষ্কার করেছে? আব্রাহাম ট্রেমলে, ঠিক আছে, আব্রাহাম ট্রেমলে। তো এই পুনরুৎপত্তি প্রক্রিয়াটা আব্রাহাম ট্রেমলে সর্বপ্রথম আবিষ্কার করে। তো ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা হাইড্রা, এই যে এটা হচ্ছে ধরো একটা মাতৃ হাইড্রা বা যে কোনো একটা হাইড্রা, মনে করো এর হচ্ছে অনেক ধরনের কোষিকা আছে। তো একটা জিনিস খেয়াল করো, ওর যে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, কোন কোষ? এই পুনরুৎপত্তির ক্ষেত্রে বা বিভাজনের ক্ষেত্রে, পুনরুৎপত্তির ক্ষেত্রে যেই কোষটা সাহায্য করে তার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষ মূলত যে কোনো ক্ষয়স্থান পূরণ, কোনো কিছু তৈরি করা, সবকিছু, ঠিক আছে, এই ইন্টারস্টিশিয়াল কোষটা সব সময় তৈরি করে থাকে। এখন ধরো এই বিভাজন 2 ধরনের হয়। বিভাজন কয় ধরনের হয়? 2 ধরনের হয়। বিভাজন 2 ধরনের হয়। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ। এখন একটা জিনিস খেয়াল করো, ধরো সাপোজ তুমি যদি একটা হাইড্রাকে নিয়ে আসার পরে তাকে লম্ব বরাবর এভাবে কেটে ফেললা, অথবা তুমি আরেকটা হাইড্রা নাও, মনে করো আচ্ছা এই লম্ব বরাবর যদি কাটো তাহলে কি হবে? তুমি লম্ব বরাবর যদি কাটো তাহলে হাইড্রাটা ঠিক দেখতে যে এরকম হবে, তাই না? এরকম হবে, এই যে এরকম হবে, এরকম ভাগ ভাগে অংশ তৈরি হবে, এই যে এরকম ভাগ ভাগ অংশ তৈরি হবে। এখন দেখো এই যে দুইটা লম্বা বরাবর তুমি কেটে ফেললা, একে যে লম্বা বরাবর কেটে ফেললা, এই হাইড্রা এবং এই হাইড্রার যেই অংশগুলো অ্যাবসেন্ট থাকবে, মিসিং থাকবে, অর্থাৎ এর এই পাশে এপিডার্মিসের কোষ সিলেন্টেরন, এর পাশে এপিডার্মিসের কোষ সিলেন্টেরন, কোষিকা, এই জিনিসগুলো মিসিং, তুমি কেটে ফেলছো দেখে। তুমি স্বভাবত জানো যে কোনো প্রাণীকে তুমি কেটে ফেলে তো মারা যাবে, কিন্তু হাইড্রার ক্ষেত্রে কি হয়? তুমি তাকে যদি লম্ব বরাবর বা অনুদৈর্ঘ্য বরাবর কেটে ফেলো তাহলে তার যে অংশটা মিসিং থাকে সেই জায়গাটা ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে, কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে সেই ক্ষতস্থানটা পূরণ করে ফেলে। তার মানে তুমি একটা হাইড্রাকে অনুদৈর্ঘ্য বরাবর যদি কেটে ফেলো তাহলে সেখান থেকে নতুন 2টা হাইড্রা তৈরি হবে। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিভাজন। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছবি যেটাকে অনুপ্রস্থ বরাবর বলা হয়। যেমন দেখো এখানে অনুপ্রস্থ বরাবর একটা হাইড্রাকে কেটে ফেলা হয়েছে, যার কারণে 2টা হাইড্রা আলাদা হয়ে গিয়েছে। এখন দেখো এই হাইড্রার পদচাকতি মিসিং, আর নিচের অংশের হাইড্রার কি মিসিং আছে? মুখছিদ্র কোষিকা মিসিং আছে। ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে এই অর্ধেক অংশ, উপরের অর্ধেক অংশের পদচাকতি তৈরি হবে এবং ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে এই নিচের হাইড্রার
উপরের অংশ অর্থাৎ মুখছিদ্র বা অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো তৈরি হবে। তার মানে একটা হাইড্রাকে তুমি অনুপ্রস্থ বরাবর কাটার কারণে সে মারা যায়নি, বরঞ্চ ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে নতুন দুটি হাইড্রা তৈরি হলো। এই যে নতুন দুটি হাইড্রা তৈরি হলো, এটাই হচ্ছে বিভাজন প্রক্রিয়া। তার মানে একটা হাইড্রাকে তুমি স্বাভাবিকভাবে মারতে পারবা না। আর এই ঘটনাটাকে, দ্বিভাজন প্রক্রিয়াটাকে বলা হয় দৈবাত। মানে দৈবাত মানে কি জানো? দৈবাত মানে হচ্ছে হঠাৎ ঘটে। এটা কোনো স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া না, এটাকে আমরা স্বাভাবিক বলবো না। স্বাভাবিক কেন বলবো না? কারণ এটা হাইড্রা নিজে নিজে কখনোই করবে না। এটা হাইড্রা নিজে নিজে কখনো করবে না। বাইরে থেকে কোনো একটা কিছু তাকে এই জিনিসটা করতে পারে। সেটা ধরো একটা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, বা তাকে শিকার করে এমন কোনো প্রাণী তাকে এরকম করে ফেলতে পারে। মানে সে মন চাইলো আজকে তারা অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ বরাবর ভাগ হয়ে যাবে, তারপর নতুন হাইড্রা তৈরি হবে, এরকম ঘটনা হবে না। তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নটা অনেকে জাগে, তাহলে ভাইয়া এখান থেকে তো একটা ঘটনা বুঝলাম যে হাইড্রা তো মৃত্যু নেই, তাহলে হাইড্রার সংখ্যা এত কম কেন? বা আমরা এত তাহলে আনাচে কানাচে যে কোনো জায়গায়, নদী নালা খাল বিলে যে কোনো জায়গায় গেলে হাইড্রাকে দেখতে পারতাম, হাইড্রাকে দেখি না কেন? হাইড্রার প্রজনন বা বাস্তুতান্ত্রিক প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হয়? দেখো, হাইড্রা যখন খাবার পরিয়েছিলাম তখন তারা বিভিন্ন ধরনের ছোট ছোট যে ক্রাস্টেসিয়াস সন্ধিপদী, ডেফিনিয়া, সাইক্লপস, ডিম এগুলো খেয়েছিল। হাইড্রা যেহেতু অনেক ছোট হয়, 10 থেকে 30 মিলিমিটার, 1 মিলিমিটার প্রস্থ, তাহলে একেও শিকার করে অবশ্যই বিভিন্ন পুকুরে থাকা বিভিন্ন প্রাণী, মাছ থাকতে পারে, বিভিন্ন প্রাণী থাকতে পারে। হ্যাঁ, যদি কোনো প্রাণী একে খেয়ে ফেলে তখন তার মৃত্যু হবে, এটা নিশ্চিত। কিন্তু তুমি যদি স্বাভাবিকভাবে তাকে কেটে রেখে দাও, তখন তার এই বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নতুন হাইড্রা তৈরি হবে। কথা কি বুঝতে পারছো? প্রত্যেক জিনিসেরই একটা করে সলিউশন আছে। এবার আসো জনন প্রক্রিয়া নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। জনন প্রক্রিয়া, শুক্রাণু উৎপত্তি বা স্পারমাটোজেনেসিস। তোমাদেরকে জানতে হবে যে এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে স্পারমাটোজেনেসিস, এটা মানে কি? স্পারমাটো মানে হচ্ছে শুক্রাণু তৈরি, শুক্রাণু, ঠিক আছে। আর জেনেসিস মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া, তৈরির প্রক্রিয়া। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রক্রিয়ায় মূলত শুক্রাণু তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয়, শুক্রাণু যে প্রক্রিয়া তৈরি হবে সেই প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। তো দেখো, এই ক্ষেত্রেও মাথায় রাখতে হবে, যেহেতু হাইড্রার শুক্রাণু তৈরি হবে, এই যে শুক্রাণু তৈরির জন্য যে কাজ করে তার নাম হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয় হচ্ছে স্থায়ী অঙ্গ না, অস্থায়ী। তার মানে হাইড্রার দেহে যদি আমি একটা হাইড্রা আঁকি, এই হাইড্রার দেহে মেইনলি, এই যে ধরো একটা হাইড্রা, ঠিক আছে, এটা একটা হাইড্রার দেহে সবসময় তাদের যে শুক্রাশয় বা ডিম্বাশয় থাকার কথা সে অঙ্গ থাকে না। একটা নির্দিষ্ট সময়ে দেহের উপরের অংশে শুক্রাশয় এবং নিচের অংশে কি হয়? ডিম্বাশয় তৈরি হয়। তাহলে নিচের অংশে ডিম্বাশয় আর উপরের অংশে কি তৈরি হবে? শুক্রাশয় তৈরি হবে, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে এই শুক্রাশয় ডিম্বাশয় থেকে তৈরি হয়। প্রথমত এদেরকে তৈরি করতে সাহায্য করে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে এদেরকে তৈরি করতেও কে সাহায্য করবে? এখানেও মেইনলি মাথায় রাখতে হবে কে ভূমিকা পালন করছে? ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। তার মানে এদেরকে তৈরি করতেও ইন্টারস্টিশিয়াল কোষ সাহায্য করে। দ্বিতীয়ত, সময়ের কথা যদি জিজ্ঞেস করো যে ভাই কখন তাহলে তৈরি হয়, যেহেতু এটা একটা অস্থায়ী অঙ্গ বলেছেন, এদের সময় হচ্ছে বসন্ত অর্থাৎ হেমন্ত এবং শীতকালে। হেমন্ত ও শীতকাল এই দুটা সময়, অর্থাৎ এই বাংলাদেশের এই সময় ওদের প্রজনন অঙ্গ তৈরি হয় এবং এদের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন। এখন প্রশ্ন হচ্ছে কেন হেমন্ত শীতকালকে বেছে নিল? যেমন গ্রীষ্মকালকে মুকুল তৈরির ক্ষেত্রে বেছে নিয়েছিল বিকজ অফ গ্রীষ্মকালে হাইড্রা প্রচুর খাবার পায়, কিন্তু হেমন্ত শীতকালে হাইড্রার খাবারের প্রাচুর্যতা অত্যন্ত কম থাকে, যার কারণে হেমন্ত শীতকালে এরা ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে শুক্রাশয় বা ডিম্বাশয় তৈরি করে। তার মানে শুক্রাশয় থেকে এখন শুক্রাণু তৈরি হবে। তাহলে শুক্রাশয় থেকে তৈরি হচ্ছে কি? শুক্রাণু মাতৃকোষ। এই প্রক্রিয়ার ক্ষেত্রে কে হেল্প করে? ইন্টারস্টিশিয়াল কোষ। মাথায় রাখতে হবে, এই কোষ সব সময় হাইড্রার যে কোনো কিছু তৈরি করতে চাইলে এই কোষ তৈরি করে, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, ফাইন। 2 নাম্বার, শুক্রাশয় থেকে শুক্রাণু মাতৃকোষ তৈরি হয়, যা মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি হবে কি? স্পারমাটোগোনিয়া, একটা নতুন ধাপে পরিণত হবে। শুক্রাণু মাতৃকোষ যদি 2n হয়, তাহলে স্পারমাটোগোনিয়াও কি হবে? 2n হবে। স্পারমাটোগোনিয়া পরবর্তীতে রূপান্তরিত, এখানে কোনো বিভাজন হবে না। দেখো, যদি বিভাজন হতো তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে যেমন স্পারমাটোগোনিয়া তৈরির ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া এখানে কথাটা উল্লেখ করা আছে, ঠিক তেমন এই কথাটা তোমাদের উল্লেখ করা হতো, কিন্তু এখানে কোনো বিভাজন হয় না। অর্থাৎ স্পারমাটোগোনিয়া থেকে জাস্ট কোষটা রূপান্তরিত হয়ে স্পারমাটোসাইট তৈরি হয়। তার মানে এখানেও 2n থাকে। স্পারমাটোসাইটের পরে পরবর্তীতে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় স্পারমাটিড। তার মানে এখানে যেহেতু মিওসিস প্রক্রিয়া হচ্ছে, যার কারণে এখানে n 2n থেকে কি হয়ে যাবে? n হয়ে যাবে। আর এই স্পারমাটিড পরবর্তীতে রূপান্তরিত হয় শুক্রাণু
বা এন তৈরি করে। তার মানে এখানে আমরা একটা জিনিস অনেক কিছু জানতে পারলাম, কখন শুক্রাশয় হয়, শুক্রাশয়ের অবস্থান কোথায়, কে শুক্রাশয় তৈরি করতে সাহায্য করে। মেইনলি শুক্রাশয় থেকে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি করতে কে প্রথমে ইনিশিয়েট নেয়? ইন্টারস্টিশিয়াল কোষ। কোথায় মাইটোসিস হচ্ছে, কোথায় মিওসিস হচ্ছে, এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে। এইটা যদি তুমি পড়ো, মনে করো তোমার এটা হয়ে গেছে, এই ডায়াগ্রামটাই তোমার আসবে, কারণ এখানে এমসিকিউ হিসাবে আসতে পারে যে স্পার্মাটোগোনিয়ার আগের ধাপ কি, বা স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটি তৈরি হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়া, এইসব ছোটখাটো এমসিকিউ আসবে। তো এটা যদি পড়ো তাহলে আরেকটা জিনিস পড়া হয়ে যাবে, সেটা হচ্ছে ডিম্বাণু তৈরি। কেন? কারণ চলো দেখো, ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা সেম সেম। অর্থাৎ এখানেও যদি আমি সেম কথাটাই বলি, যেমন উ মানে হচ্ছে ডিম্বাণু, উ মানে কি? ডিম্বাণু, ঠিক আছে। আর জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। এখন যেখান থেকে ডিম্বাণু তৈরি হয় তার নাম হচ্ছে ডিম্বাশয়। সেম কথা আমি আগের কথায় যেগুলো বলেছি, যে এখানে যেখানে বলেছি যে ডিম্বাশয় নিচে থাকবে, ইন্টারস্টিশিয়াল কোষ সাহায্য করবে, হেমন্ত শীতকালে তৈরি হবে, তো সেম সেম ভাবে এখানেও ইন্টারস্টিশিয়াল কোষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে ভূমিকা পালন করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ডিম্বাশয় থেকে ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে, ডিম্বাশয় থেকে ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে তৈরি হবে কি? ডিম্বাণু মাতৃকোষ, যা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে উগোনিয়া। দেখো মনে রাখবা, ডিম্বাণু যেহেতু উ শব্দ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে দেখবা আগেরটাতে ছিল স্পারমাটোগোনিয়া, কারণ স্পারমাটো মানে হচ্ছে শুক্রাণু, তেমন এখানে শব্দটা ব্যবহার হচ্ছে উগোনিয়া। তারপরে উ সাইট, মিওসিস প্রক্রিয়ার মধ্যে উটি, তারপরে হচ্ছে ডিম্বাণু। অর্থাৎ এখানে প্রত্যেকটা কথাই সেম সেম আগের মতোই থাকবে। এখানেও 2n হয়, এখানেও 2n হয়, এটাও 2n হয়, এই জায়গা থেকে n হওয়া শুরু করে। কথা কি ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই। তাহলে এগুলো আমরা একটু মাথার মধ্যে রাখবো, এগুলোর মাধ্যমে আমাদের যৌন জনন প্রক্রিয়াটি শেষ করলাম। এখন আসো শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে ঘটনাটা হয় সেটা নিয়ে আলোচনা। যেমন দেখো, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি হয় নিষেক। নিষেক মানেই হচ্ছে জাইগোট, তোমরা সবাই জানো। সেই জাইগোটের পরবর্তীতে মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং সর্বশেষ ধাপ হচ্ছে হাইড্রুলা। অনেকগুলো ধাপ অতিক্রম করে। এই মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা কেমন হয় সেগুলো নিয়ে হয়তোবা প্রাণীশ্রেণী বিন্যাস অধ্যায়ে যখন প্লেলিস্ট বানাবো তখন তোমাদের সাথে আলোচনা করব। আপাতত তোমাদেরকে জাস্ট মনে রাখতে হবে যে জাইগোটের পরবর্তী ধাপ মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা এবং সর্বশেষ হাইড্রুলা থেকেই পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়। মাথায় রাখবা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে ডিম্বাণু নিষিক্ত করতে না পারলে, ডিম্বাণু নিষিক্ত করতে না পারলে, ঠিক আছে, নিষিক্ত করতে না পারলে নষ্ট হয়ে যায়। করতে না পারলে কি হবে? নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে, নষ্ট হয়ে যাবে। তার মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে তাহলে সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো এগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখবো। আসো এবার আমরা একটু তোমাদেরকে সৃজনশীল প্রক্রিয়াগুলো নিয়ে বা সৃজনশীলের একটা টপিক নিয়ে বলি। লাস্টের একটা দুটা টপিক আছে, যে দুটা টপিক তোমাদের পরীক্ষায় সৃজনশীলের জন্য আসে, এবং এর মধ্যে অলরেডি এই জিনিসটা তোমাদের পড়া হয়েছে। শ্রম বন্টন তোমাদের পরীক্ষায় ঘ নাম্বারে, 4 নাম্বারে আসতে পারে, ঠিক আছে। শ্রম বন্টন কি? এটা কি নতুন করে কোনো কিছু পড়ার না? তুমি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসগুলোতে যা যা পড়ছো সেগুলো একটা সারাংশ টাইপের। যেমন দেখো, হাইড্রার ক্ষেত্রে শ্রম বন্টন দুই ধরনের হয়, একটা হচ্ছে কোষ ভিত্তিক, আরেকটা হচ্ছে কোষ ভিত্তিক না, এটা হচ্ছে গঠন ভিত্তিক, ঠিক আছে, অঙ্গাণু ভিত্তিক, গঠন ভিত্তিক। তো দেখো, আমরা যে কোষগুলো পড়েছিলাম, যেমন পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, তারপরে নিডোসাইট, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, পুষ্টি কোষ, সেই কোষ ভিত্তিক কাজগুলোই সংক্ষেপে বর্ণনা করছে। অর্থাৎ ইন্টারস্টিশিয়াল, পেশী আবরণী কোষের কাজ কি? আবরণ এবং সংকোচন প্রসারণ, পেশির মতো সংকোচন প্রসারণে সাহায্য করে। 2 নম্বর, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি? ইন্টারস্টিশিয়াল কোষ মুকুল, শুক্রাশয়, ডিম্বাশয়, ক্ষয়পূরণ, পুনরুৎপত্তি, যত রকমের কোষ নিয়ে, মানে কোষের পরিবর্তন আছে সবকিছু নিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ কাজ করে। নিউরোসাইটের কাজ কি? শিকার, চলন, আত্মরক্ষায় সাহায্য করে। সংবেদী কোষের কাজ কি? পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ। এই কথাগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ক্লাসে বলা আছে, তাই না? স্নায়ু কোষের কাজ কি? সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ। তারপরে হচ্ছে গ্রন্থি কোষের কাজ কি? যদি সেটা এপিডার্মিসের হয় তাহলে মিউকাস ক্ষরণ করবে, বিভিন্ন বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করবে। আর যদি এন্ডোডার্মিস বা ভিতরের ত্বকের হয় তাহলে খাদ্য পরিপাকে সাহায্য করে। এই কথাগুলো কিন্তু সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রথম আর দ্বিতীয় ক্লাসে পড়ানো হয়েছে, ওইগুলোরই একটা লাইন করে কাজ। পুষ্টি পেশী কোষের কাজ কি? অর্থাৎ খাদ্য পরিপাকে সাহায্য করে। এখন আসো যদি গঠনের কথা বলো, যেমন গঠনের দিক থেকে প্রথমে আছে মুখছিদ্র।
তাহলে মুখছিদ্রের কাজ কি? খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ ত্যাগ। বারবার বলে আসছি, প্রথম ক্লাসে বলেছি, আজকেও শুরুতে বলেছি, যদি মুখছিদ্রের মাধ্যমে বর্জ্য পদার্থ ত্যাগ হয়। 2 নাম্বার সিলেন্টেরন কি? সিলেন্টেরন দ্বিতীয় ক্লাসে পড়িয়েছি, পরিপাকে কাজে সাহায্য করে থাকে, পরিবহনে। কোষিকা কি কাজে সাহায্য করবে? কোষিকা চলনাত্ম রক্ষায় সাহায্য করবে। পদশক্তি কি কাজে সাহায্য করবে? সাধারণত কোনো বস্তুর সাথে লেগে থাকতে। দেহকাণ্ড কি কাজে সাহায্য করবে? জননাঙ্গ মুকুল। তার মানে এই যে শ্রম বন্টনের ক্লাসটা যারা দেখতেছো, এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় এবং আজকের ক্লাসের একটা সারাংশ টাইপের, এবং এটাই তোমাদের পরীক্ষায় আসে যে হাইড্রা শ্রম বন্টন ব্যাখ্যা করো। তখন তোমাদের ওই কোষ ভিত্তিকের ওই কোষের নাম এবং একটা করে কাজ, এবং গঠন ভিত্তিক তোমার হচ্ছে প্রত্যেকটা অংশের এই মুখছিদ্র সিলেন্টরনে কি কাজ করে সেটাই বর্ণনা করতে হবে। জাস্ট এতটুকুই লিখবা, 4 এ 4। কথা কি ক্লিয়ার? এটাই তোমাদের পরীক্ষায় আসে, খুব বেশি করে আসে। সো এটা হলো শ্রম বন্টন। এবার আসো আমরা মিথজীবিতা নিয়ে কথা বলবো। মিথজীবিতা, যেটার আরেকটা নাম হচ্ছে সিমবায়োসিস। মিথজীবিতার আরেকটা নাম কি ভাইয়া? সিমবায়োসিস। তো মিথজীবিতা বা সিমবায়োসিসের ক্ষেত্রে মূলত ঘটনাটা কি হয়? আমরা মূলত 4টা বা 3টা শব্দ যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের জন্য এটা আরো অনেক বেশি পরিচিত লাগবে। যেমন পরজীবী কি? যখন কোনো ক্ষুদ্র জীব বা অণুজীব কোনো পোষককে ব্যবহার করে, সেটা মানুষ হতে পারে, উদ্ভিদ হতে পারে, এবং পোষকের দেহে থাকবে, ভালো কথা, থাকতেছিস, তার থেকে পুষ্টি গ্রহণ করবে, সেটাও ঠিক আছে, এবং পোষকের কি করবে? ক্ষতি করবে। মানে কৃতজ্ঞতার অকৃতজ্ঞ, ক্ষতি করে যে কৃতজ্ঞ টাইপের, তাই না? তাদেরকে আমরা বলে থাকি মিথজীবিতা, মানে সরি পরজীবিতা। তো এখন ঘটনা হচ্ছে মিথজীবিতা কি? মিথজীবিতাটা হচ্ছে সেম ভাবেই ওয়ান কাইন্ড অফ, দুটি উদ্ভিদের মধ্যে হতে পারে, দুটি প্রাণীর মধ্যে হতে পারে, অথবা একটি উদ্ভিদ প্রাণীর মধ্যে হতে পারে। তো এটার ক্ষেত্রেই মিথজীবিতার ক্ষেত্রে, হাইড্রার ক্ষেত্রে হাইড্রা এবং শৈবাল, তারা দুইজন দুই মেরুর, কারোর সাথে কারোর মিল নেই, কিন্তু হাইড্রা শৈবাল একে অপরের সাথে এমন ভাবে থাকতে তো হবে, পাশাপাশি থাকলে হবে না যে হাইড্রা এক জায়গায় আছে 1 মিটার দূরে শৈবাল আছে, এইভাবে না, একেবারে ভিতরে কাছাকাছি এমন ভাবে থাকবে। এক, দ্বিতীয়ত দুইজন দুজনের উপকার করবে। তাহলে হাইড্রা শৈবাল একসাথে থাকবে প্লাস উপকার করবে, এই ঘটনাটাকে বলা হয় মিথজীবিতা। তার মানে অবস্থান এবং উপকার। আমরা কি বুঝলাম? ভিন্ন প্রজাতির উদ্ভিদ বা প্রাণীর অবস্থানও সেম হইতে হবে। 2 নাম্বার উপকার করবে, যে এই উপকারটাও কি হইতে হবে? সেম হইতে হবে। মানে দুইজন দুইজনের উপকার করবে, একজন করবে একজন করবে না, এরকম না, দুইজন দুইজনের উপকার করবে, তাদেরকে মিথজীবিতা বলে। যেমন হাইড্রার ক্ষেত্রে যদি বলো, তাহলে হাইড্রার ক্ষেত্রে হাইড্রা ভিরিডিজমা যেটা পড়েছো, হাইড্রা ভিরিডিজমা, ঠিক আছে, এই হাইড্রা ভিরিডিজমা, এবং 2 নাম্বার হচ্ছে জু ক্লোরেলা নামক শৈবাল, জু ক্লোরেলা, ঠিক আছে, ক্লোরেলা নামক শৈবাল, এরা দুইজন মিলে একত্রে অবস্থান করে, এবং তখন এর নাম হয়ে যায় ক্লোরোহাইড্রা ভিরিডিজমা। তখন এর নাম কি হয়ে যাবে? ক্লোরোহাইড্রা, ঠিক আছে, ভিরিডিজমা। এটা মাথায় রাখতে হবে, ক্লোরোহাইড্রা ভিরিডিজমা। এই যে দেখো, হাইড্রা ভিরিডিজমা একটা প্রাণী এবং জু ক্লোরেলা হচ্ছে একটা শৈবাল। এরা দুইজন একে অপরের সাথে এমন ভাবে সহাবস্থানে থাকে যে তুমি দুইজন দুজনকে আলাদা করতে পারবে না। কেন? তোমাদের একটা উদাহরণ দিই, যেমন হাইড্রা ভিরিডিজমা, এর কালার কিন্তু আসলে বর্ণহীন, ঠিক আছে, এটা কেমন হয়? বর্ণহীন। কিন্তু যখন এই জু ক্লোরেলা, তো যেহেতু শৈবাল, জু ক্লোরেলা কি? শৈবাল, তো এই জন্য এর কালার অবশ্যই হবে সবুজ, এটা মাথায় রেখো, ক্লোরোপ্লাস্ট থাকার কারণে। কিন্তু যখন এরা একসাথে অবস্থান করে, যে ক্লোরোহাইড্রা ভিরিডিজমা বা হাইড্রা ভিরিডিজমা যেটা বলি, তখন এর বর্ণ হয়ে যায় সবুজ। কেন সবুজ হলো? কারণ ওর ভিতরে কি ঢুকে গিয়েছে? শৈবাল ঢুকে গিয়েছে। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন মিথজীবিতা তো আমরা বুঝলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হাইড্রা বা শৈবাল একে অপরের কি উপকার করে, কিভাবে বুঝবো? চলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলি। দেখো, উপকার নিয়ে কথা বলবো, তাই না? হাইড্রা এবং শৈবালের উপকার, মানে কে কেমন উপকার করে, এটা কিন্তু 4 নম্বরে আসে তোমাদের, যে কে কেমন উপকার বা কার থেকে কি উপকার লাভ করে। যেমন প্রথমে যদি শৈবালের কথা বলি, এক শৈবাল, যে শৈবালটা ঢুকে সেই শৈবালের উপকার নিয়ে কথা যদি বলি, যেমন প্রথমত উপকারের দিক থেকে, এই যে শৈবাল সালোক সংশ্লেষণ করে, কি করে? সালোক সংশ্লেষণ করে, তাই না? এটা তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ করবে। এই যে সালোক সংশ্লেষণ করে, তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড লাগবে, তারপরে হচ্ছে পানি লাগবে, সূর্যের আলো লাগবে, তারপরে সে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে, C6H12O6 তৈরি করবে, প্লাস পানি তৈরি করবে, এবং সেই সাথে কার্বন মানে অক্সিজেন তৈরি করবে। একটা জিনিস খেয়াল করো, এই যে পানি, এই পানিটা তো সে শৈবাল কি মাটি, মানে যেহেতু পানির নিচে থাকে সেখান থেকে পাবে, আলো তো নর্মালি সূর্যের আলো থেকে আসে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাবে? এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কে সাপ্লাই দিবে? সে হচ্ছে হাইড্রা, হাইড্রা সাপ্লাই দিবে। তার মানে এই হাইড্রা থেকে কার্বন ডাই অক্সাইড পায় বলেই শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করে। 2 নাম্বার আসো, 2 নাম্বার হচ্ছে আশ্রয়। যেহেতু হাইড্রা
নিজে কি করে, শিকার থেকে নিজেকে রক্ষা করে। তো শৈবাল যখন হাইড্রার ভিতরে ঢুকে যাবে, হাইড্রা যেখানে যেখানে যাবে বা নিজের প্রোটেকশনের জন্য যখন নিজের লড়াই করবে, তখন তার কার প্রোটেকশন হবে? আলটিমেটলি শৈবালেরও প্রোটেকশন হবে। 3 নাম্বার হচ্ছে রেচন বা প্রোটিনের চাহিদা বা আমিষের চাহিদা, যেটা প্রোটিনের চাহিদা, এটা বলতে পারো যে প্রোটিনের চাহিদা কিভাবে পাবে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, হাইড্রা যেহেতু মাংসাশী, হাইড্রা কেমন? মাংসাশী, তাই না? এটা আমরা সবাই জানি, যে অলরেডি পড়ে আসছি যে হাইড্রা মাংসাশী প্রাণী। তার মানে হাইড্রা মাংসাশী হওয়ার কারণে ওর খাদ্য পরিপাকের পরে সর্বশেষ উপাদান তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, এটা আমরা সবাই জানি। এই অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ তৈরি করে। এটা আমাদের দেহ তৈরি হয়, হাইড্রার দেহ তৈরি হয়। আর এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ পরবর্তীতে কে গ্রহণ করছে? শৈবাল। এতে কি হয়? শৈবালের দেহে যে আমাদের মানে প্রোটিনের যে চাহিদা আছে সেটা সে পূরণ করতে পারে। অর্থাৎ এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ গ্রহণ করে হাইড্রা প্রোটিনের চাহিদাটা পূরণ করে থাকে। এটা হচ্ছে শৈবালের ক্ষেত্রে উপকার। এবার আসো আমরা হাইড্রার ক্ষেত্রে বলি, হাইড্রা কিভাবে মূলত আমাদের এই শৈবাল থেকে উপকার লাভ করে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসো দেখো, এক হচ্ছে খাদ্য উপাদান বা গ্লুকোজের কথা যদি বলো, যেহেতু হাইড্রা মাংসাশী প্রাণী, কিন্তু হাইড্রার কোষকে বাঁচানোর জন্য তোমরা সবাই জানো হাইড্রার যে কোষ আছে, হাইড্রার যে কোষ তারও তো শ্বসন হয়। কোন শ্বসন হয়? এই যে আমরা বলি না C6H12O6 প্লাস অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করে এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্লাস পানি উৎপন্ন হয়। এই যে এখানে যে এই যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজের চাহিদাটা কে দিবে? এই যে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়, এই গ্লুকোজের চাহিদাটা কে দিবে? এটা দিবে হচ্ছে শৈবাল। তার মানে শৈবাল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবারটা তৈরি করেছিল, সেটার কিছু অংশ হাইড্রাকে দিয়ে গ্লুকোজের চাহিদাটাকে পূরণ করে দেয়। 2 নাম্বার হস যেমন হচ্ছে বর্জ্য পদার্থ, ঠিক আছে? এই বর্জ্য পদার্থ তোমরা সবাই জানো যে হাইড্রার ক্ষেত্রে এই বর্জ্য পদার্থ মুখছিদ্র দিয়ে বের হয়, তাই না? মুখছিদ্র। দেখো, পায়ু ছিদ্র দিয়ে বের হওয়া আর মুখছিদ্র দিয়ে বর্জ্য পদার্থ বের হওয়ার মধ্যে পার্থক্য আছে। হাইড্রার ক্ষেত্রে মুখছিদ্র দিয়ে বর্জ্য পদার্থ যদি বের হতে চায়, তাহলে সেটা অত্যন্ত কি হয়? ঝামেলাপূর্ণ হয়। ঝামেলাপূর্ণ কেন হয়? কারণ হচ্ছে যে মুখ দিয়ে খাবার খাচ্ছে, সেখান দিয়ে বর্জ্য পদার্থ করছে, এটা একটা ঝামেলা না? সেই ঝামেলাটা দূর করবে, এই ঝামেলাটা দূর করবে কে? শৈবাল। কারণ শৈবাল আগেই দেখো, এই যে এই পাশের পয়েন্টে লিখেছিলাম যে প্রোটিনের চাহিদা, শৈবাল আমিষের চাহিদা পূরণ করার জন্য নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো সে গ্রহণ করে ফেলে। কথা কি ক্লিয়ার? 3 নাম্বার কার্বন ডাইঅক্সাইড শোষণ। তোমরা সবাই জানো যে যেহেতু শৈবাল হাইড্রার দেহে আছে, হাইড্রার দেহে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটা শৈবাল গ্রহণ করে হাইড্রাকে ঝামেলা মুক্ত করে। তাহলে এই যে দেখো, শৈবাল নিজের উপকারের জন্য হাইড্রা থেকে উপকার পাচ্ছে, আবার হাইড্রার যে ঝামেলাগুলো আছে সেগুলো শৈবাল দূর করে দিচ্ছে। এই জন্য শৈবাল হাইড্রা একসাথে অবস্থান করতেছে, কেউ কিন্তু কারো কোনো ক্ষতি করে না। ক্ষতিকে একটাও লিখছি যে শৈবাল হাইড্রার এই ক্ষতি করতেছে, হাইড্রা শৈবালের ওই ক্ষতি করতেছে না, এই জন্য এদেরকে মিথজীবী বলে। এবং কে কার কাছ থেকে কি উপকার পায়, কিভাবে পায়, সেটা তোমাদের এক্সপ্লেন করলাম। এটা তোমাদের 4 নম্বরে আসে, এটা তোমাদের পরীক্ষায় খাতায় লিখতে হবে। মিথজীবী কি বা মিথজীবিতার ক্ষেত্রে হাইড্রা শৈবাল কিভাবে একে অপরের কাছ থেকে উপকার পায়, এগুলো সবই সুন্দর করে নোট করে দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে যে ক্লাসটা করো এবং নোটের জন্য অবশ্যই আমাকে নক দিও অথবা বায়োবি গ্রুপে যুক্ত হয়ে যাও, তোমাকে আমি এটা নোটগুলো দিয়ে দিব, সুন্দর করে পড়তে পারবা। তো এই হলো আজকে আমাদের বেসিক ক্লাস। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে বিগত বছরে আসা বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন, অমুক কোশ্চেন তমুক কোশ্চেন, এই টপিকগুলো থেকে কেমন প্রশ্ন আসছে সেগুলো দেখি। তো প্রথমে আসো বোর্ডের এমসিকিউ নিয়ে কথা বলি। কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন আসছে, অনেক ঘাটাঘাটি করে কুমিল্লা বোর্ড 19-এ একটা প্রশ্ন পেয়েছি যে হাইড্রা যৌন জননের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক। তো প্রথমে বলছে স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, তারপরে শুক্রাণু এইভাবে তৈরি হয় না, প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়, পরিণত ডিম্বাণুর চারিদিকে কাইটিনের আবরণ থাকে, সহনিষেক ঘটে। মানে এখানে বলছে হাইড্রার যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হয়। দেখো, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, শুক্রাণু ভুল। স্পারমাটোগোনিয়ার পরে স্পারমাটোসাইট, তারপরে স্পারমাটি, তারপরে শুক্রাণু দিলে ঠিক ছিল। 2 নম্বর হচ্ছে প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়, পরিণত ডিম্বাণু চারিদিকে কাইটিন আবরণ থাকে, সহনিষেক ঘটে। সহনিষেক ঘটবে না, ওদের হচ্ছে পরনিষেক ঘটে। প্রতিকূল পরিবেশে সংঘটিত হয় কারণ হচ্ছে হাইড্রা যখন খাবার পায় না তখন তাদের মধ্যে এই ঘটনাটা সংঘটিত হয়। সিলেট বোর্ড 2016 প্রশ্ন, যে বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা, মনে রাখতে হবে আব্রাহাম ট্রেমলে,
তিনি সর্বপ্রথম কি হয় পুনরুৎপত্তি ক্ষমতা বা হাইড্রা আবিষ্কার করে থাকেন। এই সিলেট বোর্ড 2016 এবং কুমিল্লা বোর্ড 2019-এ মাত্র 2টা প্রশ্ন পেয়েছিলাম, যে 2টা প্রশ্ন এইগুলো টপিক থেকে আসছে। এবার আসো বিভিন্ন মেডিকেল পরীক্ষায় আসা বিভিন্ন ধরনের এমসিকিউ, সেগুলো নিয়ে দেখি। এমবিবিএস 14-15-তে একটা প্রশ্ন আসছে, হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? সেটা কি চলনে, অযৌন প্রজনন, যৌন প্রজনন না পুনরুৎপত্তি? তো তোমরা সবাই জানো অযৌন প্রজননের ক্ষেত্রে হাইড্রার মুকুল ব্যবহৃত হয়। এই প্রশ্নটা আসছিল মেডিকেলে। আরেকটা প্রশ্ন আসছে এমবিবিএস 15-16-তে, যে কোন প্রাণী অযৌন এবং যৌন দুইভাবে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে? মৌমাছি, রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং। তাহলে অযৌন এবং যৌন এই প্রাণীর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে অ্যান্সার কি হবে? হাইড্রা। এই প্রশ্নটা আসছে এবং আর কোনো প্রশ্ন না আসেনি। তাহলে দেখতে পাচ্ছ এই টপিকগুলো থেকে কিন্তু এমসিকিউ খুবই কমই আসছে, কিন্তু আসবে না সেরকম কিন্তু না, আসবে। তো পরবর্তী পরীক্ষা আসতে পারে, বাট তোমাদের জাস্ট দেখালাম যে কেমন ধরনের প্রশ্ন আসছে বা কতটা গুরুত্বপূর্ণ। কোন প্রাণী অযৌন যৌন, দেখো সেম প্রশ্ন একটু আগে মেডিকেলে প্রশ্ন আসছিল 15-16-তে এই প্রশ্নটা, আর বিশ্ববিদ্যালয়ে এনসি 15-16-তে সেম বছরে প্রশ্ন আসছে একই প্রশ্ন। তার মানে মেডিকেলের প্রশ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কপি করেছে। দেখো অপশনগুলো সেম, যে কোন প্রাণী অযৌন যৌন দুইভাবে প্রজনন সম্পন্ন করে? রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং, মৌমাছি। জাস্ট অপশনগুলো এলোমেলো করে দিছে, আগে পরে করে দিছে। ইনফ্যাক্ট অপশনও সেম, প্রশ্নও সেম। তার মানে এই জন্য বলি যে বায়োলজি পড়তে গেলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো যে কেমন প্রশ্ন ব্যাংক পড়বো, আমি বলবো যে সবগুলো প্রশ্ন ব্যাংকে পড়বা, কারণ বায়োলজির কোশ্চেন ওই ম্যাথের মতো বুয়েটের প্রিপারেশন নিলে আলাদা, বা ফিজিক্সের মতো আলাদা, ভার্সিটির জন্য আলাদা, মেডিকেলের জন্য আলাদা, বোর্ডের জন্য আলাদা, এরকম না, সব প্রিপারেশনই সেম। হাইড্রার অযৌন প্রজনন সম্পন্ন করে কোন প্রক্রিয়া? মুকুলোদ্গম, দ্বিবিভাজন, পার্থেনোজেনেসিস, কোনটি নয়? অযৌন প্রজননটা সম্পন্ন করে হচ্ছে মুকুলোদ্গম। তুমি বলতে পারো ভাই দ্বিবিভাজন বললাম না কেন? কারণ আগেই বলি দ্বিবিভাজন ও অযৌনয়ন প্রক্রিয়া কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়া না, এটা এক্সিডেন্টাল প্রক্রিয়া, তাই না? আমরা শুরুতে বলছিলাম যদি কেউ তাকে কেটে ফেলে, এরকম আলাদা করে রাখে, তখন এই ঘটনাটা ঘটে। ওকে, এই হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। চলো আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2020-21 সালের একটা প্রশ্ন দেখি। কোনটি মিথজীবীর ক্ষেত্রে সত্য? একজন উপকৃত হয়, উভয় উপকৃত হয়, উভয় অপকৃত হয়, একজন অপকৃত হয়। তাহলে সবাই জানো গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্ন, উভয়ই কি হবে? উপকৃত হবে। নেক্সট প্রশ্ন দেখি, যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব পারস্পরিক সহাবস্থানে উপকৃত হয় তাকে কি বলে? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 মানে যারা পারস্পরিক সহাবস্থানে থাকবে এবং একজন একজন উপকার করবে, তখন তাকে আমরা কি বলবো? মিথজীবিতা বলবো। ওকে, তারপরে আসো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 2-3-এর প্রশ্ন। মিথজীবিতা নিম্নের কোন প্রাণীতে দেখা যায়? মশা, হাইড্রা, অ্যামিবা, কেঁচোকৃমি। তার মানে এটা সবাই জানি হাইড্রার মধ্যে মিথজীবিতা দেখা যায়। সো এই হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এখন আমরা দেখবো ক খ এর প্রশ্ন। আমাদের যে ক খ এর প্রশ্ন আছে এইখান থেকে কি ধরনের ক খ প্রশ্ন আসছে। এখান থেকে সৃজনশীল প্রশ্ন অনেক ভালো আসছে, যেমন মিথজীবিতা কি? ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড 22 আসছে। মিথজীবিতা কাকে বলে, কি বা কাকে বলে একই প্রশ্ন দিনাজপুর বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 15-তে আসছে। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, মিথজীবিতা বলতে কি বুঝো? একই প্রশ্ন কয়ের, জাস্ট ব্রড করে লিখতে হবে। এখানে জাস্ট ওই সংজ্ঞাটা লিখতে হবে যে যখন দুটি ভিন্ন প্রজাতির জীব সহাবস্থানে থেকে একে অপর উপকার করে তাকে মিথজীবিতা বলে। আর ক্ষয়ের ক্ষেত্রে মিথজীবিতা বলতে কি বুঝো, তখন তোমাকে এই হাইড্রা, জু, ক্লোরেলা, শৈবাল এই দুটাকে একটু বর্ণনা করতে হবে। স্পারমাটোজেনেসিস বলতে কি বুঝায়? রাজশাহী ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে। হাইড্রাকে অমর প্রাণী কেন বলা হয়? অর্থাৎ পুনরুৎপত্তি নিয়ে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রাকে কেটে ফেললেও মরে না, তার থেকে নতুন করে তৈরি হয়। সম্মিলিত বোর্ড 18-তে আসছে। হাইড্রাকে মিথজীবিতা বলা হয় কেন? কুমিল্লা বোর্ড 19-এ আসছে। এরপরে আসো গ ঘর প্রশ্ন। যদি দেখো গ ঘর প্রশ্ন হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসছে দেখো, হাইড্রার মিথজীবিতা বর্ণনা কর। মানে হাইড্রার মিথজীবিতা কেমন হয়, হাইড্রা এবং শৈবাল একে অপর থেকে কি উপকার লাভ করে সেটা বর্ণনা করতে বলছে। কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, রাজশাহী বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 22, ঢাকা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, ঢাকা বোর্ড 17। মুকুল তৈরির গঠন বর্ণনা করো। ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 22, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 17। হাইড্রা শ্রম বন্টন বর্ণনা করো। যদিও শ্রম বন্টন কিন্তু একেবারে রিসেন্ট টাইপের প্রশ্ন, খুব কলেজের পরীক্ষাগুলোতেও প্রচুর আসছে, টেস্ট পরীক্ষা, তোমাদের টার্মের পরীক্ষাতে আসে। কুমিল্লা বোর্ড 23, দিনাজপুর 23, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 19-এ। সো ইউ ক্যান বি দ্য গ্রেটেস্ট, ইউ ক্যান বি দ্য বেস্ট, ইউ ক্যান বি দ্য কিং কং ব্যাঙ্গিং অন ইউর চেস্ট। এইভাবে মাধ্যমে আমরা হাইড্রার পুরো প্লে লিস্টটা শেষ করলাম। প্রথম থেকে তোমাদেরকে আমি আবারও বলছি, প্রথম থেকে ক্লাস করতে হবে। 3 নম্বর ক্লাস এখন আপলোড দিলাম, ক্লাসটা করলাম, তাহলে আসলে গোজামিল অনেক কিছু বুঝবা না। তোমাকে সিরিয়ালি এই অধ্যায়ের যেমন 3টা পর্বে ক্লাস হয়েছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তারপরে তুমি 3 নম্বর পর্বে ক্লাস করো, তাহলে দেখবে তোমার কাছে সবকিছু ইজি মনে হবে। এবং চেষ্টা করো একসাথে করার, ঠিক আছে? যে 2x দিয়ে করো, এমনি করো, ক্লাসটা করো, অ্যানালাইসিস করো, কেমন টাইপের প্রশ্ন আসছে তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি, তাহলে তুমি এখান থেকে বুঝবা যে কতটা গুরুত্বপূর্ণ বা কেমন কি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সুন্দর করে পড়াশোনা করো। আমরা ইতিমধ্যে পরিপাক শোষণ, কোষ বিভাজন এবং হাইড্রার প্লে শেষ করলাম, এবার আস্তে আস্তে করতে করতে
সব অধ্যায়ের প্লেলিস্ট তোমাদের সামনে নিয়ে আসবো, এইভাবেই তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে বেসিক পড়ে সেখান থেকে সিকিউ এমসিকিউ দুটোই কমন পাওয়া যায়। ভালো থাকো, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।